আজকের রোদটা অনেক বেশি। আহ, সকাল থেকে একটা ভালো শুকনো কাঠও পেলাম না। ঘরে চাল ডাল কিছুই নেই। আজ কাঠ কেটে বাজারে বিক্রি করতে না পারলে সালমার মায়া না খেয়ে থাকবে। ওই তো সামনে একটা বড় গাছ দেখা যাচ্ছে। দেখি ওটার ডালপালা কাটা যায় কিনা দেখি। এই শুকনো গাছটা তো আগে কখনো দেখিনি। দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে। এর কাণ্ডটা অনেক শক্ত মনে হচ্ছে। দেখি এটাতে একটা কোপ দিয়ে দেখি, যদি ভালো শুকনো কাঠ পাওয়া যায়। আহ, ওরে বাবারে, হে আমি কি দেখলাম! গাছের ভেতর থেকে মানুষ বের হয়ে এলো। আহ, আপনি কে? দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আমি একজন গরিব কাঠুরে, শুধু কাঠ কাটতে এখানে এসেছিলাম আমি। ভয় পেও না কাঠুরে রহিম, আমি কোনো রাক্ষস নই। আমি এই বনের এক জাদুকরি পড়ি। 1000 বছর ধরে এই গাছের ভেতর আমি বন্দি ছিলাম। আজ তোমার কুড়ালের আঘাতে আমি এই বন্দি দশা থেকে মুক্ত হতে পেরেছি। আপনি পরী? আমি তো ভেবেছিলাম পরী শুধু রূপকথাতেই থাকে। আপনাকে মুক্ত করতে পেরে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার এখন বাড়ি ফিরতে হবে। বড্ড দেরি হয়ে গেছে। রহিম, আমি তোমার মনের সরলতা আর দয়া দেখে অনেক মুগ্ধ হয়েছি। আমি মানুষের দয়া পরীক্ষা করতেই ভালোবাসি। আজ রাতে আমি তোমার বাড়িতে যাব। প্রতিদিন রাত 12টায় আমি এক বৃদ্ধার রূপ ধারণ করে তোমার উঠোনে আসব। আর তখন তোমার যা লাগবে তা আমার কাছ থেকে চেয়ে নেবে। আমি সব দেব। মায়ার বাবা তো এখনো বাজার করে ফিরলো না। আজ ঘরে এক দানা চালও নেই। মেয়েটা সেই দুপুর থেকে কিছু না খেয়ে খিদে চোটে ক্লান্ত হয়ে শুয়ে আছে। আমার যে বুকটা ফেটে যাচ্ছে। মা, নিশ্চয়ই বাবা কোনো বড় কাঠ পেয়েছি, সেটা বাজারে বিক্রি করে আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসবে। দেখো, তুমি কোনো চিন্তা করো না মা, বাবা ঠিক চলে আসবে। আমার খিদে পেলেও আমি সহ্য করতে পারবো। সালমা, মায়া, আমাকে ক্ষমা করে দাও। আজ আমি কোনো কাঠ বিক্রি করতে পারিনি। বনের ভেতর এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল, যার কারণে আমার আর কাঠ কাটা হলো না। আজ আমাদের সবাইকে না খেয়ে ঘুমাতে হবে গো। তুমি সুস্থ শরীরে ফিরে এসেছো, এটাই আমাদের ভাগ্য। আজ খাবার নেই তো কাল হবে। কিন্তু বনের ভেতর কি হয়েছিল সে তোমার চোখে মুখে ভয়ের ছাপ এনে দিয়েছে। সালমা, আজ বনের গভীর অন্ধকার কোণে যখন আমি কুড়ালটা তুললাম, ঠিক তখনই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল। হঠাৎ একটা তীব্র আলো আর অদ্ভুত শব্দ, এক অদ্ভুত মায়াবী কণ্ঠ আমাকে বনের গাছ কাটতে নিষেধ করলো গো। আমার হাত পা অবশ হয়ে আসছিল। বাবা, সেই কণ্ঠটা কার ছিল? কোনো ভূত নাকি বনের দেবতা? তুমি কি খুব ভয় পেয়েছিলে? জানি না মা, যে কোনো সাধারণ মানুষ ছিল না ওটা। তার গলার আওয়াজ, আরে পুরো বন কাঁপছিল। সে বলল, যদি আমি গাছ কাটি তবে বনের অভিশাপ আমাদের গ্রাস করবে। ভয়ে আমি কুড়াল ফেলে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন চারদিকে শুধুই অন্ধকার। ও, তুমি এ কি বলছো? কাঠ না কাটলে আমাদের পেট কি করে চলবে? আর তুমি যে বেঁচে ফিরেছো এইটাই শুক্রিয়া। বনের ওই অংশে আর কখনো যেও না। তুমি কেঁদো না বাবা,
আমাদের পেট না হয়ে আজ খালিই থাকবে। কিন্তু তোমার কিছু হলে আমরা কোথায় যেতাম? বোনের ওই জাদুকরি কণ্ঠ তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এটাই অনেক বাবা। কিন্তু কাল সকালে তোমাদের মুখে আমি কি তুলে দেব সালমা? এই শূন্য হাত দিয়ে তোমাদের কিভাবে বাঁচাবো? আমার নিজের খোদার চেয়ে তোমাদের এই মলিন মুখ আমাকে বেশি কষ্ট দিচ্ছে। তুমি ভেঙে পড়ো না তো, যে মুখ দিয়েছেন তিনি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবেন। আজ রাতে ওই ভাঙা কলসি থেকে একটু জল খেয়ে আমরা উপরওয়ালার নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। কালকের কথা কালই দেখা যাবে। ওই তো আকাশ থেকে একটা উজ্জ্বল আলো নেমে আসছে। এটা তো সেই পরিবার, সে সত্যি আমার মতো গরিবদের বাড়িতে কথা রাখতে আসছে। মাগো, মাটি স্পর্শ করতেই আলোটা কেমন যেন মিলিয়ে গেল গো। কি রহিম, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? আমি আমার কথা রেখেছি। মানুষের রূপ ধরে আমি তোমার বাড়ি এসেছি। আমাকে দেখে চিনতে পারছো না? হ্যাঁ পরিবার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি বুড়ি মায়ের বেশে এসেছেন। আমার এই ভাঙা ঘরে আপনাকে স্বাগতম। কিন্তু আপনাকে দেওয়ার মতো আমার কোনো ভালো আসনও তো নেই আমার কাছে। আমার কোনো আসনের প্রয়োজন নেই রহিম। আমি অনেক দূর থেকে এসেছি। আমার খুব খিদে পেয়েছে। আমাকে খাওয়ার মতো কিছু দিতে পারবে? তোমার ঘরে যা আছে তাই দাও। পরিবার, আপনি অন্তর্যামী, সব জানেন। আজ আমার ঘরে একদানা চালও নেই। আমার স্ত্রী আর ফুটফুটে মেয়েটা দুপুর থেকে না খেয়ে ক্ষুধার জ্বালায় অবশ্যই ঘুমিয়ে পড়েছে। আপনাকে দেওয়ার মতো এই হতভাগার ঘরে এক ফোঁটা জল ছাড়ার কিচ্ছু নেই মা। আমাকে ক্ষমা করুন। আমি তো তোমার ঘরের খবর জানি রহিম। আমি দেখতে চেয়েছিলাম অভাবের এই কঠিন পরীক্ষাতেও তোমার সততা আর অতিথিয়তা ঠিক থাকে কিনা। তুমি তো মিথ্যে বলে কোনো বাহানাও করতে পারতে। পরিবার, অভাব আমার কপালে কষ্ট দিতে পারে, কিন্তু আমার মন থেকে সততা কেড়ে নিতে পারেনি। মিথ্যে বলে আপনার মতো দয়াময়ীকে ফিরিয়ে দেওয়ার পাপ আমি করতে পারবো না। আপনি বরং একটু অপেক্ষা করুন। আমি প্রতিবেশীদের কাছ থেকে যদি কিছু চেয়ে আনতে পারি তাহলে ভালো হবে। না রহিম, না, তার কোনো প্রয়োজন নেই। তোমার এই সত্যবাদিতার সরলতায় আমার ক্ষুধার চেয়ে বড় তৃপ্তি দিয়েছে। তোমার মতো দয়ালু আর সৎ মানুষ এই জামানায় মেলা ভার। যে বোনের গাছকে তুমি নিজের সন্তানের মতো রক্ষা করেছ, সেই বোন কখনো তোমাকে খালি হাতে ফেরাতে পারে না। আমি তো শুধু বোনের আদেশ পালন করেছি পরিবার, কিন্তু আবার এই ক্ষুধার্ত পরিবারকে আমি কিভাবে বাঁচাবো? কাল সকালে ওদের মুখে আমি কি দেব, সেই চিন্তায় আমার বুকটা ফেটে যাচ্ছে। শান্ত হও রহিম, তোমার কষ্টের দিন এবার শেষ হতে চলল। আমি তোমার এই ভাঙা ঘরে এমনি এমনি আসিনি। সৎ মানুষের কষ্টের দিন বেশি দিন দীর্ঘ হয় না। এবার ঘরের ভেতর যাও আর তোমার স্ত্রী কন্যাকে ডেকে তোলো। আমাকে ক্ষমা করবেন বুড়িমা, আমার ঘরে আজ এক ফোঁটা খাবারও অবশিষ্ট নেই। আমরা নিজেরাও আজ রাতে না খেয়ে আছি। বাজারে কাঠ বিক্রি করতে না পারায় চাল কিনতে পারিনি। আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে, কিছুই নেই। তোমার মনের কথা আমি জানি রহিম। তুমি অত্যন্ত সৎ। নিজের ঘরে খাবার না থাকলেও তুমি আমার কাছে মিথ্যে বলনি। ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। এখন আমি সব ব্যবস্থা করছি। রহিম, এই নাও তোমাদের খাবার। তোমরা সবাই মিলে পেট পুড়ে খাও। আর এই সোনার মুদ্রাগুলো রাখো তুমি।
এগুলো দিয়ে কাল বড় একটা ব্যবসা শুরু করবে। প্রতিদিন রাত 12টায় আমি এভাবেই আসবো আর তোমাদের সাহায্য করব। মনে রেখো, এই কথা যেন কেউ না জানে। ওগো, আমি কি দেখছি? চোখের পলকে এত সুস্বাদু খাবার আর চকমকে সোনার মুদ্রা। আমি আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আমার হাত পা যে কাঁপছে। পরিমা, আপনি মানুষরূপী কোনো ফেরেশতা। আমাদের এই চরম বিপদে আপনি খোদার রহমত হয়ে এসেছেন। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। ঋণ শোধ করার কথা ভেবো না রহিম। বনের গাছপালা রক্ষা করে তুমি যে মহানুভবতা তৈরি করেছ, এটা তারই পুরস্কার। সালমা, আর দেরি করো না। ওই দেখো, ওই কোণে তোমার মেয়ে মায়া খিদে চোটে কেমন কুকড়ে ঘুমোচ্ছে। ওকে ডেকে তোলো। সবাই মিলে একসাথে আনন্দ করে আহার করো। হ্যাঁ বুড়িমা, হ্যাঁ, আমি এক্ষুনি মায়াকে ডাকছি। মেয়েটা দুপুর থেকে এক ফোঁটা জলও মুখে দেয়নি। মায়ামণি, মা আমার, ওঠ মা, দেখ তোর বাবা আমাদের জন্যে কত খাবার এনেছে। মা, এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? টেবিলে এত খাবার। বাবা কি রাজপ্রাসাদ থেকে খাবার এনেছে? আরে বুড়ি ঠাকুমা কি মা? হ্যাঁ মা, ইনি আমাদের সব কষ্ট দূর করতে এসেছেন। ইনি আমাদের বুড়িমা। জলদি হাত ধুয়ে নে মা, আজ আমরা সবাই পেট পুরে খাবো। এই জাদুর টেবিল, সোনার আমার আসার খবর যেন এই ঘরের বাইরের কেউ না জানে। কোনো লোভী মানুষ এটা জানলে এই জাদু চিরতরে বন্ধ হয়ে তোমাদের ওপর বিপদ নেমে আসবে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন পরিমা। আমাদের ফুসফুস থেকে শেষ নিঃশ্বাস বেরিয়ে গেলেও এই গোপন কথা আমাদের বুক থেকে বের হবে না। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব বুড়িমা, অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, তবে তাই হোক। তোমাদের সততা বজায় থাকুক। আমি চললাম এখন। আবার আগামীকাল রাত 12টায় ঠিক দেখা হবে। এই জব্বার, দেখ দেখ, দেখ না রে, ওই ওই যে ওই যে ওই যে রহিমের বাড়ির উঠানোটা কিসের আলো রে? দেখ দেখ দেখ, এত রাতে তো রহিমের ঘরে কুপিও জ্বলে না। আজ ওখান থেকে এত তীব্র নীল আলো আসছে কেন? চল তো একটু আড়াল থেকে উকি দিয়ে দেখি। আরে ধুর, গরিব, এত রাতে অন্যের বাড়িতেও কিছু কি দেওয়া ঠিক হইব না। যদি ভূত প্রেত কিছু হয়, আমার কিন্তু ভয় করতেছে। চল চল, নিজের ঘরে ফিরে যাই। ওরে বাবারে জব্বার, ওইটা তো জাদুর বুড়ি। দেখ দেখ দেখ, বুড়িটা হাত নাড়তেই কত সোনা আর খাবার বের হয়ে এলো রে। রহিম, তাড়াতাড়ি আমরা বড় লোক হয়ে যাচ্ছি রে। যাবো যাবো, আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ করিম, আমিও তো নিজের চোখে দেখলাম রে। বুড়িটা তো সব দিয়া বাতাসের লগে মিলে গেল রে। এই জাদুর বুড়িরে আমরা হাত করুমি করুম। কাল সকালে রহিমের বাড়ি গিয়া সব খোঁজ নিতে হইব। কে রহিম ভাই? রাতারাতি তো দেখি চেহারা পাল্টে গেছে। নতুন জামা, মুখে হাসি। তা এত রাতে কে আসে তোমার বাড়িতে? যে তোমাকে বস্তায় বস্তায় সোনা দানা দিয়ে যায়? আমাদের কাছে লুকানোর চেষ্টা করো না কিন্তু। গরিব ভাই, জব্বার ভাই, তোমরা সকাল সকাল কি বলছো এসব? আবার বাড়িতে আবার কে আসবে? আমি তো গরিব কাঠুরে। আজ একটু ভালো জামা পরে বাজারে যাচ্ছিলাম। বেশি চালাকি করো না রহিম।
আমরা কাল রাত 12টায় নিজের চোখে দেখেছি এক বুড়ি আকাশ থেকে নেমে এসে তোমাকে জাদুর খাবার আর সোনা দিয়ে গেছে। সত্যি কথা না না বললে এখনই গ্রামের সবাইকে ডেকে বলবো তুমি চুরি করেছ। দয়া করে আমাকে আমাকে মারবেন না করিম ভাই, আমাকে মারবেন না। আমি সব বলছি। বনের ভেতর আমি একটা শুকনো গাছে আঘাত করায় 1000 বছরের পরি মুক্ত হয়েছে। সেই পরি প্রতিদিন রাত 12টায় বুড়ির বেশে এসে আমাকে এসব দিয়ে যায়। ওই তো সামনেই সেই শুকনো গাছটা দেখা যাচ্ছে, যেটা রহিম বলেছিল। দেখ জব্বার, রহিম এই গাছেই কোপ দিয়েছিল। আজ আমরা এই গাছে এমন কোপ দেব যাতে পরি আমাদের সামনে আসতে বাধ্য হয় রে। করিম, আমার কিন্তু মনের এই জায়গাটা কেমন জানি লাগতেছে রে, ভয় ভয় লাগে। চারদিকটা বড্ড বেশি শান্ত। আর রহিম তো ভালো মানুষ, তাই পরি খুশি হয়েছিল। আমরা যদি কোপ দেওয়াতে রাইগে যাই তয়। ওই শুকনো গাছ, জলদি বের হয়ে আয়, বের হয়ে আয়। রহিমের মতো আমাদেরও সোনা দানা আর জাদুর খাবার দে, না হলে আজ তোর এই গাছ কেটে কুচি কুচি করে ফেলবো। জলদি বের হ, জলদি বের হ। করিম, গাছ তো অমনি রইল রে, কোনো তো পরিবার হইতাছে না। উল্টা মেঘ ডাকতেছে রে, চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। ল করিম, আমরা এখান থেকে বলে যাই। আমার খুব ভয় করতেছে রে, খুবই ভয় করতেছে। কি এটা তো কোনো সুন্দর পরি নয়, এ তো একটা ডাইনি। ওরে বাবা রে, এর চোখ দুটো আগুনের মতো জ্বলছে কেন? আমাদের বাবা বাঁচাও, আমার বাবাদের বাঁচাও। আমি তো আগেই কইছিলাম করিম, অন্যের অন্যের জিনিসে লোভ করতে হয় না। আজ আমাগর ভান্ডায় যাবো, ও পরিবা আমাগর ক্ষমা করে দাও। আর আমরা কোনোদিনও লোভ করুম না, ক্ষমা করে দাও। তোরা লোভী, তোরা ধূর্ত পাপিষ্ঠ। রহিম অত্যন্ত দয়ালু আর সৎ ছিল, তাই আমি তাকে পুরস্কৃত করেছি। কিন্তু তোরা অন্যের ধন সম্পদ হরণ করতে চাস, তোদের লোভের শাস্তি তোদের পেতেই হবে। আজ থেকে তোরা দুজন গাধা হয়ে থাকবি। ওরে জব্বার, আমার হাত পাগুলো কেমন শক্ত হয়ে গেছে, খুর এলো কোথা থেকে, আমি কি হয়ে গেছে? আমি আর মানুষের মতো কথা বলতে পারি না। আমাদের এ কি হাল হলো রে, কি হলাম? নিজের বোকামি আর লোভের কারণে আজ আমরা মনের পশু হয়ে গেলাম গরিব। পরীর ধন চুরি করতে আইসা নিজের জীবনটাই ধ্বংস হয়ে গেল। এখন আমাকে কেডাই বাঁচাবো? তোদের মতো লোভী মানুষদের এই শাস্তি পাওয়া উচিত। এখন থেকে তোরা মানুষের বোঝা বইবি আর বনের ঘাস খেয়ে বেঁচে থাকবি। কোনো মানুষের বুদ্ধি বা রূপ তোরা কোনো দিন ফিরে পাবি না। পরিমা, দয়া করো, আমাকে ভুল হয়ে গেছে। আমরা রহিমের ক্ষতি করতে চেয়েছিলাম, তার শাস্তি এমন নির্মম দিও না মা। আমাদের আবার মানুষ বানিয়ে দাও। আমরা কান ধরে উঠবোস করতেছি পরিবা, আমাকে সাইরা দাও। আমরা আর কোনোদিন বনের দিকে নজর দেব না, কারো ধন সম্পদ চুরি করার কথা স্বপ্নেও ভাববো না। চুপ কর পাপিষ্ঠরা, পরীর মুখ থেকে বের হওয়া বাণী কখনো মিথ্যে হয় না। তোদের এই রূপ, তোদের লোভের জীবন্ত প্রমাণ হয়ে থাকবে। দূর হ বলছি, আমার চোখের সামনে থেকে দূর হ তোরা। বাবা তো প্রতিদিন বুড়ি মায়ের কাছ থেকে খাবার আর সোনা দানা নিয়ে ঘরে আসে, কিন্তু বাবা বলেছে বুড়ি মায়ের সামনে যাওয়া বারণ। আমার খুব কৌতূহল হচ্ছে, আজ আমি লুকিয়ে দেখবো বুড়িমা দেখতে কেমন।
মায়া, মা আমার, এত রাতে জানলার পাশে দাঁড়িয়ে কি দেখছিস? ঘুমোতে চল, তোর বাবা তো এখনো উঠোনে যায়নি। আজ পরিমা এলে তোর বাবা একাই দেখা করবে, তুই বাইরে যাবি না কিন্তু। মা, পরিমা তো খুব ভালো, সে আমাদের এত কষ্ট দূর করে দিল। আমি শুধু একবার তাকে দেখতে চাই মা। সে যখন নীল আকাশ থেকে নেমে আসবে তখন দেখতে তাকে কেমন সুন্দর লাগে। আমি জানি রে মা, জানি পরিমা আমাদের জন্যে দেবতার মতো, কিন্তু তোর বাবার একটা কথা মনে আছে তো? পরিমা কঠোরভাবে বারণ করেছে যেন ঘরের কেউ তার সামনে না যায়, আর এই গোপন কথা বাইরে প্রকাশ না পায়। একটু ভুলে যদি পরিমা রেগে যান, তবে আমাদের সব সুখ এক পলকে হারিয়ে যাবে রে মা। আমি তো তার সামনে যাব না মা, আমি শুধু এই জানলার কোণ থেকে একটু উকি দিয়ে দেখব। পরিমা যখন জাদুর লাঠি ঘোরায় তখন কেমন আলো ছড়ায় তা দেখতে আমার বড্ড ইচ্ছে করে মা। তোর মনের কৌতূহল আমি বুঝি রে মা, কিন্তু কিছু কিছু নিয়ম মেনে চলাই ভালো। তোর বাবা পরিমার দেওয়া সোনা দিয়ে ব্যবসা শুরু করেছে। আমাদের ভাঙা ঘর আজ কত সুন্দর বাড়ি হয়েছে। এই সুখটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে ভয় আমার বুকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। ওই দেখো মা, আকাশের মেঘগুলো কেমন নীল আর উজ্জ্বল হতে শুরু করেছে। ঘড়িতে প্রায় 12টা বাজতে চলল। বাবাও মনে হয় ঘরের বাইরে যাবার জন্যে তৈরি হচ্ছে মা। হ্যাঁ, সময় চলে এসেছে। চল, আমরা ঘরের আলো নিভিয়ে চুপচাপ বিছানায় গিয়ে বসি। তোর বাবা উঠোনে যাক, ভুলেও কোনো শব্দ করবি না যেন। পরিমা কিন্তু মানুষের মনের কথাও টের পেয়ে যায়। ঠিক আছে মা, আমি একদম চুপটি করে বসে থাকবো, কিন্তু আমার চোখ দুটো আজ শুধু উঠোনের দিকেই থাকবে। বুড়ি মায়ের রূপ ধারণ করা সেই পরিমাকে আজ আমি দেখবই দেখব। পরিমা, আপনার দয়ায় আজ আমার পরিবার সুখে আছে। করিমার জব্বার তাদের লোভের শাস্তি পেয়ে গেছে। এই গ্রামে এখন আর কোনো অশান্তি নেই। আমরা আপনার কাছে চিরঋণী আপনার কাছে। রহিম, তোমার সততার পরীক্ষা শেষ হয়েছে। করিমার জব্বারের মতো লোভী মানুষদের শাস্তি দিয়ে আমি এই গ্রামকে মুক্ত করেছি। আমার 1000 বছরের বন্দি দশা থেকে মুক্তির ঋণ আমি শোধ করেছি। আজ আমার বিদায় নেওয়ার সময় এসেছে। পরিমা, তুমি কি আর কখনো আমাদের বাড়ি আসবে না? আমাদের ছেড়ে চলে যাবে? তুমি আমাদের সাথেই বাড়িতেই থেকে যাও না। না মায়া, আমার কাজ শেষ। তোমরাই হলে পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। সবসময় সৎ থেকো, গরিবদের সাহায্য করো, তবেই আমার এই জাদু সার্থক হবে। বিদায় বন্ধু রহিম, বিদায় সালমা, বিদায় মায়া। গ্রামের এক কোণে রায়হান মিয়ার একটি সুন্দর সবজি বাগান আছে, যেখানে একটি বড় বেগুন গাছে দুটি ছোট্ট পরী লুকিয়ে থাকে। রায়হানের দুটি সন্তান মিমি ও টমি একদিন বাগানে এসে বেগুন গাছের পাতা নড়তে দেখে অবাক হয়ে সেদিকে যায়। রূপালী আপু, দেখ, মানুষের বাচ্চা দুটো বল খেলতে খেলতে আমাদের দিকে এগিয়ে আসছে। ওরা যদি আমাদের দেখে ফেলে তবে তো মস্ত বড় বিপদ হবে। আমরা কি পালাবো নাকি এখানে লুকিয়ে থাকবো? তুই ভয় পাস না বোন, আমরা জাদু টানা গুটিয়ে লুকিয়ে আছি বলেই সাধারণ মানুষ আমাদের দেখতে পায় না, তাই একদম চুপ করে বসে থাক। মিমি আর টমি একটি লাল বল নিয়ে খেলতে খেলতে বেগুন গাছের দিকে এগিয়ে আসে। সোনালী পরী ভয়ে নিজের ডানা দুটো হাত দিয়ে চেপে ধরে। কিন্তু ওরা তো ঠিক আমাদের গাছের গোড়াতে চলে এসেছে। বলটা যদি আমাদের পাতায় এসে লাগে? বল লাগলেও পাতা আরো জোরে নড়বে, তখন ওরা ভাববে বাতাস লেগেছে। তুমি একদম অস্থির হয়ে না তো সোনালী। টমি, তুই একটু বল খেলাটা থামিয়ে জলদি এদিকে এসে দেখ তো, এই বেগুন গাছটা আমাদের বাগানের অন্যান্য সব গাছের চেয়ে কত বেশি বড়, সতেজ আর সুন্দর হয়েছে। টমি বলটা বগলে চেপে ধরে বেগুন গাছের দিকে ঝুঁকে তাকায়। গাছের পাতাগুলো বাতাস ছাড়াই হালকা কাঁপতে শুরু করে।
হ্যাঁ আপু, বাতাস ছাড়া এই বড় বেগুন গাছের পাতাগুলো একা একাই কেন নড়ছে বলতো? আমিও বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি গাছটা কেমন যেন অদ্ভুত। তুইও তাহলে খেয়াল করেছিস? আমার তো মনে হচ্ছিল আমি একাই শুধু ভুল দেখছি। না আপু, ভুল নয়, দেখ ওই ওপরের পাতাটা কেমন অদ্ভুতভাবে কাঁপছে। মিমি ও টমি গাছের দিকে হাত বাড়াতেই পরীরা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। রূপালী পরী তাড়াহুড়ো করে কোমরের ছোট্ট জাদুর থলি থেকে চকচকে জল বের করে বাতাসে ছিটিয়ে দেয়। রূপালী আপু, আমার তো খুব ভয় করছে। এই ছোট্ট ছেলেটা কেমন যেন সন্দেহের চোখে সরাসরি আমার এই পাতা দিকে বারবার তাকাচ্ছে। ভয় পাস না সোনালি, ওরা ক্ষতি করার আগেই আমরা জাদু জল ছিটিয়ে দিই। এই জলের ছিটায় ওরা মোহগ্রস্ত হয়ে ভয় পাবে এবং গাছ ছেড়ে দূরে সরে যাবে। হ্যাঁ আপু, জলদি করো। ওই ছেলেটা কিন্তু বেগুন গাছের দিকেই হাত বাড়াচ্ছে। এই নাও, আমি জাদু জল বাতাসে ছড়িয়ে দিলাম, এবার দেখো কি হয়। জাদু জল ছিটানো মাত্রই বেগুন গাছের চারপাশ থেকে নীল, নয়ন আর বেগুনি রঙের জাদুকরি আলো গ্লো করতে থাকে। মিমি ও টমি ভয়ে চোখ বড় বড় করে পিছিয়ে যায়। ওরে বাবারে, টমি তুই কি দেখতে পেয়েছিস? এই বেগুন গাছটার চারপাশ থেকে হঠাৎ করে কেমন জাদুকরি নীল আর বেগুনি আলো বের হতে শুরু করেছে। এ কি অদ্ভুত কাণ্ড রে আপু, এটা কোনো ভূত প্রেত নাকি রে? আমাদের কি এখান থেকে এখনই উল্টো পায়ে দৌড়ে বাড়ি পালিয়ে যাওয়া উচিত? না টমি, এখানে থাকা একদম ঠিক হবে না। আমার পা কাঁপছে। চলো জলদি ঘরের দিকে যাই। দাঁড়াও আপু, চলো ওই বড় গাছের আড়ালে গিয়ে লুকাই, ওখান থেকে দেখা যাবে। রায়হান ও মায়া দূর থেকে হাত নাড়তে নাড়তে বাচ্চাদের দিকে হেঁটে আসে। বাচ্চাদের চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। মিমি, টমি, তোমরা এই দুপুরবেলা, এই ভর দুপুরে প্রচন্ড কড়া রোদের মধ্যে বাগানের মাঝখানে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? ঘরের ভেতরে চলো। তোমরা জলদি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও তো বাচ্চারা। তোমাদের দুজনের পছন্দের গরম গরম দুপুরের খাবার টেবিলের উপর তৈরি রাখা আছে। বাবা, একটু জলদি এসো, নিজের চোখে দেখে যাও। আমরা কোনো মিথ্যা বলছি না। এই বেগুন গাছটার নিচে আমরা একটু অদ্ভুত আলো জ্বলতে নিভতে দেখছি। ও কিছু না মিমি, ওটা আসলে তোমাদের মনের ভুল। দুপুরের কড়া রোদ বেগুন পাতার চকচকে গায়ের ওপর এসে প্রতিফলিত হয়ে অমন আলোর ঝলকানি তৈরি হয়েছে। চল চল রায়হান, তুমিও এদের বেশি লাই দিও না। সকাল থেকে রোদে অনেক দৌড়াদৌড়ি করেছে। এখন জলদি ঘরের ভেতরে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নাও। কিন্তু মা, মিমির কথা মিথ্যে হতে পারে, কিন্তু আমি তো নিজের চোখে সত্যি সত্যি একটা চকচকে সোনালী রঙের ডানা পাতার আড়ালে নড়তে দেখেছি। তুইও দেখেছিস তো টমি। চল, তবে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে আবার আসবো। হ্যাঁ, তখন বাবাকে ছাড়া দুজনে এসে ভালো করে খুঁজবো। উফ, অল্পের জন্য আমরা মস্ত বড় বিপদ থেকে বেঁচে গেলাম রূপালী। এই ছোট্ট ছেলেটা তো আমাদের ডানার আসল ঝলকানি প্রায় দেখেই ফেলেছিল। আমাদের এখন থেকে সাবধানে থাকতে হবে সোনালি, কারণ মানুষের চোখের আড়ালে না থাকলে এই বেগুন গাছ আমাদের সংসার টিকিয়ে রাখা মুশকিল হবে। ঠিক আছে আপু, আজ থেকে দুপুরে আমরা একদম ঘুমাবো না, পাহারাই থাকবো। হ্যাঁ, আর জাদুর আলোটা দিনের বেলায় একদম বন্ধ রাখতে হবে। সুন্দর শান্ত বিকেল। মায়া একটি মাটির পাত্রে করে বেগুন গাছের গোড়ায় জল ঢালছে, আর রায়হান পাশে দাঁড়িয়ে গাছ পরীক্ষা করছে। এই বেগুন গাছটায় এবার ঈশ্বরের কি অশেষ কৃপা দেখেছো মায়া? গাছটাতে কেমন অনেক বড় বড় চকচকে আর চমৎকার বেগুন এসেছে, দেখেছো? হ্যাঁ গো, আমি তো এই গাছটাকে নিজের সন্তানের মতো ভালোবাসি। প্রতিদিন সকাল আর বিকেল বেলা আমি নিয়ম করে এটাতে জল আর খাঁটি জৈব সার দিই। তা অবশ্য ঠিক বলেছ। তোমার হাতের ছোঁয়া লাগলে যে কোনো বড়া গাছও জ্যান্ত হয়ে ওঠে। তা নয় গো, আসলে এই মাটির গুণটাই আলাদা, আর এই গাছটা খুব লাকি। দুই পরি গাছের উপরের ডালে পা ঝুলিয়ে বসে দম্পতিদের কাণ্ড দেখছে। সোনালী পরি হাসি মুখে নিচের আঙুল নির্দেশ করে ফিসফিস করছে।
রূপালী আপু, একটু উপর থেকে নিচু হয়ে দেখ, এই মানুষ দুটো মনের দিক থেকে কত ভালো আর কত দয়ালু। প্রতিদিন আমাদের সবুজ ঘরটার কত যত্ন নেয়। তুই একদম ঠিক বলেছিস সোনালি। এই রায়হান ভাই আর মায়া আপু মানুষ হিসেবে সত্যি খুব ভালো। এদের জন্যই আমরা শান্তিতে সংসার গুছিয়ে রাখি। আমার তো ইচ্ছে করে এদের জন্য প্রতিদিন রাতে জল দিয়ে বাগানটা ভরিয়ে দিতে। আমাদের জাদুর ছোঁয়া এমনিতেই গাছের গায়ে লেগে আছে, তাই তো এত ফলন। আমি মনে মনে একটা হিসাব করেছি মায়া। কাল খুব ভোরে ঘুম থেকে উঠে আমি এই গাছের বেশ কয়েকটি বড় আর তাজা বেগুন বাজারে নিয়ে যাব ভাবছি। তুমি বাজারে সব বেগুন নিয়ে যাও, আপত্তি নেই, কিন্তু ওই গাছের সবচেয়ে নিচে যে মস্ত বড় গোল বেগুনটা ঝুলছে ওটা কিন্তু ভুলেও ছিল না, ওটা মিমির খুব প্রিয়। আচ্ছা ঠিক আছে, মিমির বেগুন গাছেই থাকবে, ওটা আমি ধরবো না। হ্যাঁ, ওটা দেখতে বেশ সুন্দর লাগে, বাগানের শোভা বাড়িয়ে রেখেছে। হায় খোদা, এখন আমাদের কি হবে রূপালী আপু? এই মস্ত বড় গোল বেগুনটা তো আমাদের দু বোনের রাতে শোবার দিনে বসার প্রধান আসন ছিল। তুমি এমন চিন্তা করো না সোনালি, মানুষের হাতে পড়ার আগেই আজ রাতে আমি আর তুমি জাদুর কাঠি দিয়ে ওই বড় বেগুনটাকে সবার চোখ থেকে অদৃশ্য করে রাখবো। কিন্তু আপু, ওরা যদি বেগুনগুলো তোলার সময় ওটাতে ধাক্কা খায়? ধাক্কা খাবে না, আমি এমন জাদু করব যে ওদের হাত ওটার পাশ দিয়ে চলে যাবে। হ্যাঁ, সেটাই সবচেয়ে ভালো হবে। আমাদের বেগুন গাছে জল দেওয়া তো সম্পূর্ণ শেষ হলো, এখন চলো ঘরের দিকে যাই, চারদিক অন্ধকার হয়ে আসছে। চলো, আর মিমি আবার ঘরে একা আছে, কখন কি করে বসে, চলো। হ্যাঁ চলো, সন্ধ্যাবেলা আবার বাইরে চোর ছেঁচড়ারও ভয় থাকে। চারপাশ পুরো অন্ধকার হয়ে যায়। রূপালী পরী শূন্যে ভেসে উঠে তার জাদুর কাঠি দিয়ে বড় গোল বেগুনটি স্পর্শ করে। বেগুনটি থেকে ঝিলমিল তারা বের হয়ে সেটি অদৃশ্য হয়ে যায়। আপু, আপু, একটু জলদি এদিকে ছুটে এসে দেখ। কাল বিকেলে যে মস্ত বড় গোল বেগুনটা এখানে দেখে গিয়েছিলাম, আজ সেটা পুরো গাছ থেকে একদম হাওয়া হয়ে গেছে। এ কি সত্যি বলছিস টমি? এত বড় একটা শক্ত বেগুন এক রাতের মধ্যে গাছ থেকে কে ছিঁড়ে নিয়ে গেল? কোন চোর ডাকাত রাতে বাগানে ঢুকেছিল রে? আমি তো চারপাশটা দেখলাম আপু, মাটিতে তো কোনো বেগুন পড়েনি। তাহলে তো রাতে সত্যি কোনো চোর এসেছে, শুধু এই একটা বেগুনই চুরি করে নিয়ে গেল। দুই পরী পাতার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে বাচ্চাদের অবাক হওয়া দেখছে। সোনালী পরী খিলখিল করে হেসে নিজের মুখ হাত দিয়ে চেপে ধরছে। রূপালী আপু, এই দেখ, মানুষের বাচ্চা দুটো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের সেই বড় বেগুনটা খুঁজতে বাগানে চলে এসেছে। তুমি নিজের ডানা দুটো ভালো করে গায়ের সাথে গুটিয়ে নাও, ওরা একটু খোঁজাখুঁজি করে নিজে থেকেই ঘরে চলে যাবে। কিন্তু আপু, ওরা যদি গাছের ডালটা টেনে খোঁজা শুরু করে? করুক না, আমাদের জাদু তো বেগুনটাকে হাওয়ায় মিশিয়ে রেখেছে, ওরা পাবে না। টমি হাঁটু গেড়ে বসে মাটির দিকে খুঁটিয়ে খুঁটিয়ে চোরের পায়ের ছাপ খোঁজার ভঙ্গি করছে। মিমি দুই কোমরের হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে। আমার মনে হয় কি জানো আপু, বাবা নিশ্চয়ই আজ খুব সকালে আমাদের সবার আগে ঘুম থেকে উঠে বাগান থেকে এই বড় বেগুনটা ছিঁড়ে নিয়ে বাজারে চলে গেছে। না রে টমি, বাবা তো এখনো বাজারে যায়নি। আমি দেখে এলাম বাবা ঘরের সামনে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছে আর সকালে চা খাচ্ছে। বাবা যদি না নেয়, তাহলে কি মা সকালে এসে এটা রান্না করার জন্য ঘরে নিয়ে গেল? ধুর, মা তো এখনো রান্নাঘরেই ঢোকেনি, মা তো ঘর ঝাড়ু দিচ্ছে। মাঝরাত, আকাশে মেঘলা চাঁদ, কুচকুচে কালো চোর মুখ বাগানের বেড়া ডিঙ্গিয়ে ভেতরে ঢোকে। চোরের হাতে একটি বড় বস্তা। বাহ, কপালটা দেখছি আজ আমার খুব ভালো। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও দেখছি এই বেগুন গাছটায় মস্ত বড় একটা চকচকে বেগুন ঝুলছে। কাল এটা বাজারে বেচবো, বাজারে বেচবো।
জলদি ঘুম থেকে ওঠ, দেখ বাইরে মস্ত বড় একটা কুচকুচে কালো চোর আমাদের সবজি বাগানে বেড়া ভেঙে চোর ঢুকে পড়েছে। তুমি শান্ত হও সোনালি, আমি জেগে উঠেছি। এই লোভী আর বদমাশ চোরটাকে আজ রাতে এমন একটা ভালো শিক্ষা দিতে হবে যাতে ও জীবনে আর চুরির নাম না নেয়। আপু, আমি কি আমার ডানা ধারালো বাতাস দিয়ে ওদের হাত কেটে দেব? রক্তের দরকার নেই রে, আমরা ওকে ভয় দেখে এখান থেকে তাড়াবো। চোর বেগুন স্পর্শ করতেই গাছের গা থেকে চকচকে বড় বড় জাদুর কাঁটা বের হয়ে চোরের হাতে ফোটে। চোর ব্যথায় লাফিয়ে উঠে হাত ছাড়তে থাকে। ওরে বাবারে, এ কি কাণ্ড! এই বেগুন গাছের গায়ের মধ্যে এত বড় বড় আর ধারালো কাঁটা ফুটছে কেন রে বাবা? ও, আমার হাতের তালুটা তো পুরো কেটে গেল পুরা। ও চোর মশাই, তুমি শুধু সামান্য হাত কাটার ভয় পাচ্ছ? দাঁড়াও, আমি এখন আমার জাদুর সোনালী ধুলো বাতাসে উড়িয়ে তোমার এই চোখ ছিঁড়ে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, বাঁচাও! এই বেগুন গাছের ভেতর মস্ত বড় কোনো জ্যান্ত ভূত লুকিয়ে আছে। আমি আর কোনোদিন এই জন্মেই বাড়ির ত্রিসীমানায় চুরি করতে আসবো না। বাঁচাও! সোনালী, এবার চোরের পিঠে ভালো করে চাবুক মারতো। আমার দুই মস্ত রূপালী ডানা দিয়ে প্রচন্ড জোরে জাদুর বাতাস তৈরি করি। পালাও এবার চোর মশাই, পালাও! যাও চোর মশাই, এবার বাতাস খেয়ে সোজা সীমানার ওপারে গিয়ে পড়ো। দেখ কেমন কুকুরের মতো লেজ গুটিয়ে দৌড়াচ্ছে। আপু, জলদি ঘুম থেকে ওঠো। বাইরে আমাদের সবজি বাগানের দিক থেকে কিসের যেন একটা মস্ত বড় চিল্লাচিল্লির আর ভূত ভূত বলে চিৎকার করার আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ টমি, আমিও শুনতে পেয়েছি। চল তো, আমরা দুজনে খুব পা টিপে টিপে জানালার কাছে গিয়ে একটু পর্দা সরিয়ে উঁকি মেরে সব দেখি। আপু, চোরটা তো দেখছি বাগানের বেড়া ডিঙিয়ে একেবারে রাস্তার দিকে দৌড় দিচ্ছে। হ্যাঁ, ও তো দেখছি লাঠির বাড়ি না খেয়ে ভূত দেখে পালাচ্ছে। কে ওখানে? এই মাঝরাতে আমাদের বাগানে ঢুকে কে চোর চোর বলে অমন পাগলের মতো চিৎকার করছো? কে? সাহস থাকলে টর্চের আলোর সামনে আসো। ওগো, তুমি একা ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বাইরে যেও না। তুমি ঘরের কোণে এই মস্ত বড় বাঁশের লাঠিটা শক্ত করে নিজের হাতে নিয়ে যাও। ভয় নেই মায়া, আমি টর্চ দিয়ে যাচ্ছি। চোর মনে হয় অলরেডি পালিয়েছে। তাও সাবধানে যেও, আজকাল চোরদের একদম বিশ্বাস নেই। পরদিন সকালে পুরো পরিবার বেগুন গাছের সামনে দাঁড়িয়ে মাটির দিকে ঝুঁকে চোরের পায়ের দাগ দেখছে। কাল রাতে নিশ্চয়ই কোনো বড় চোর আমাদের এই এত কষ্টের বাগানের বেগুনগুলো চুরি করার উদ্দেশ্যে ভেতরে ঢুকেছিল। এই দেখো, বাটির ওপর পায়ের দাগ দেখো। চোর এসেছিল সেটা তো বুঝলাম গো, কিন্তু চোরটা কোনো কিছু চুরি না করেই ওভাবে মাঝরাতে ভূত ভূত বলে চিৎকার করতে করতে কেন পালিয়ে গেল বলো তো? হয়তো আমাদের আসার আওয়াজ পেয়ে ভয় পেয়েছে। চোর তো এমনিতেই ভীতু হয়। কিন্তু ও তো বারবার ভূত বলছিল, শুধু চোর চোর বলেনি। বাবা, মা, আমি তো তোমাদের কালকেই বলেছিলাম যে এই বেগুন গাছে নিশ্চয়ই কোনো ভালো জাদুর পরী থাকে যারা রাতে আমাদের এই পুরো বাগানকে পাহারা দেয়। বাবার টর্চ লাইটের আলো যখন কাল রাতে জানলার বাইরে পড়ছিল, তখন আমিও দেখেছি বেগুন গাছটার পাতা থেকে এক ধরনের উজ্জ্বল নীল আলো বের হচ্ছিল। তোমরা দুই ভাই বোন মিলে এখন বানিয়ে বানিয়ে গল্প ভাবছ, তাই না? একদম না বাবা, আজ আমরা এই গাছটার রহস্য তোমার সামনেই প্রমাণ করব। রূপালী আপু, একটু নিচের দিকে তাকিয়ে ওদের মুখগুলো দেখ। এই মানুষগুলো আমাদের কত ভালোবাসে। এদের কাছে আমরা নিজের আসল পরিচয় দিলে কেমন হয়? হ্যাঁ সোনালি, আজ আমারও মনে হচ্ছে তোর কথাই ঠিক। এই সৎ মানুষগুলো কাল রাতে আমাদের রক্ষা করতে এসেছিল, তাই এদের কাছে পরিচয় দেওয়া উচিত। তাহলে আমি আগে বের হচ্ছি আপু, তুমি আমার ঠিক পেছন পেছন এসো। আচ্ছা চল, জাদুর আলোটা একটু জ্বালিয়ে নেই, তাহলে ওরা ভয় পাবে না।
আলোর ঝলকানির মাছ থেকে ডানা ঝাপটিয়ে সোনালি ও রূপালী পরি শূন্যে ভেসে ওঠে। রায়হান ও মায়া ভয়ে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে। ওরে বাবারে, টমি তুই আমার হাতটা শক্ত করে চেপে ধর। তো দেখ দেখ, বেগুন গাছের পাতাগুলোর ভেতর থেকে সত্যি সত্যি দুটি জ্যান্ত ডানাওয়ালা পরি বের হয়ে আসছে। ওয়াও, কি জাদুকরি আর চমৎকার দেখতে ওদের শরীরটা। একজনের পিঠে জলজলে সোনালী রঙের ডানা আর অন্যজনের পিঠে চাঁদের আলোর মতো রূপালী রঙের ডানা। বাবা দেখো, মা দেখো, আমরা এক বিন্দু মিথ্যা বলিনি, সত্যি সত্যি পরি বের হচ্ছে। ওরে বাবারে, আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না রায়হান। তোমরা কারা খোকামুনিরা? আর আমাদের এই সামান্য গরিবের সবজি বাগানের বেগুন গাছের পাতার আড়ালে লুকিয়ে তোমরা কি করছো? আপনারা আমাদের দেখে মনে কোনো ভয় রাখবেন না। আমরা হলাম এই বাগানের ভালো পরি। অনেক বছর ধরে এই বেগুন গাছের নিচে আমাদের দুই বোনের সংসার। ওমা, তোমরা এতটুকু ছোট ছোট দুটো মিষ্টি বাচ্চা পড়ি এই বনের মধ্যে মা বাবা ছাড়া একা একা কিভাবে দিন কাটাও তোমরা? তোমাদের কি কোনো কষ্ট হয় না? আমরা এখানে একা থাকলেও আমাদের মনে কোনো দুঃখ হয় না মায়া, কারণ আপনারা প্রতিদিন আমাদের এই ঘরে করে জল দিন এবং যত্ন করেন। হ্যাঁ, আপনাদের দেওয়া এই জলের সার গাছটাকে তাজা রাখে, আর গাছ ভালো থাকলে আমরাও সুস্থ থাকি। এখন থেকে আমরা চোর তাড়িয়ে আপনাদের বাগান সবসময় পাহারা দেব। এই নাও আমার দুই ছোট্ট মিষ্টি পরীরা, তোমাদের জন্য আমি নিজের হাতে অনেক যত্ন করে মিষ্টি পায়েস রেঁধে এনেছি। তোমরা একটু খেয়ে দেখো। বাহ মায়া আপু, পায়েসটা দেখতে যেমন চমৎকার, এটা সুগন্ধ আরো মিষ্টি, মুখে লেগে থাকার মতো। আপনাকে অনেক ধন্যবাদ মায়া আপু, আমাদের এই নতুন মানুষের তৈরি খাবার খুব পছন্দ হয়েছে। আমরা দুজনে চেটে পুটে খেয়েছি। তোমরা পছন্দ করেছো শুনে আমার বুকটা জুড়িয়ে গেল। কাল তোমাদের জন্য পিঠা বানাবো। বাহ, পিঠে কি জিনিস? ওটা কি পায়েসের মতো মিষ্টি হয়? সোনালি পরি, আমার না ছোটবেলা থেকেই খুব ইচ্ছে করে আকাশে ওই নরম সাদা মেঘের ভেলায় পাখির মতো ডানা মেলে উড়ি। হ্যাঁ মিমি, কেন দেব না? তুমি আমার ছোট্ট হাতটা ধরো, আমি তোমাকে আকাশ থেকে পাখিদের মতো গড়িয়ে আনবো। আপু, তুমি তো মেঘের দেশে যাচ্ছ, আমার জন্য উপর থেকে একটা ছোট মেঘের টুকরো নিয়ে এসো কিন্তু। মেঘকে আর হাত দিয়ে ধরা যায় পাগলা? তুই এখানে দাঁড়িয়ে পরীর ওড়া দেখ। সোনালি পরি মিমির হাত ধরে জাদুর ডানার জোরে তাকে নিয়ে আলতো করে মাটি থেকে 10 ফুট উপরে ভেসে ওঠে। মিমি আনন্দে পা দোলাতে থাকে আর নিচে দাঁড়িয়ে টমি জোরে হাততালি দেয়। রূপালী আপু, তোমার হাতের ওই চাঁদের আলোর মতো চকচকে জাদুর কাঠিটা আমাকে একটু হাত দিয়ে ছোঁয়ার জন্যে বা দেখার জন্যে দেবে? এই নাও টমি, তুমি হাত দিয়ে দেখো, তবে একটা কথা মনে রাখবে, এই জাদুর কাঠি দিয়ে কোনোদিন কিন্তু দুষ্টুমি করা যাবে না বা কাউকে কষ্ট দেওয়া যাবে না। না না, তুমি তো জানো আমি কত ভালো ছেলে। আমি তো শুধু জাদুর কাঠিটার গা থেকে কেমন আলোর ফুলকি বের হয় সেটা একটু দেখতে চেয়েছিলাম। আমি জানি টমি, তুমি খুব ভালো ছেলে। এই নাও, এই কাঠি ঘুরিয়ে দেখো কেমন আলো বের হয়। রূপালী পরি তার জাদুর কাঠিটি টমির হাতে দেয়। টমি কাঠিটি বাতাসে ঘোরাতেই তার হাত থেকে ছোট ছোট উজ্জ্বল তারা ছিটকে বের হতে শুরু করে। ওয়াও, কাঠিটা নাড়তেই আমার হাতের চারপাশে ছোট ছোট তারা জ্বলছে, কি দারুণ! রায়হান ও মায়া পাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছে। বাগানে অন্যান্য সবজি গাছগুলোকে বিশাল বড় বড় আর সতেজ দেখাচ্ছে। জানো পরীরা, তোমরা আমাদের এই বেগুন গাছে আশ্রয় নেওয়ার পর থেকে আমাদের বাগানের সব সবজির ফলন আগের চেয়ে প্রায় 10 গুণ বেড়ে গেছে। আপনারা নিজেরা মনের দিক থেকে খুব দয়ালু আর সৎ মানুষ, আর যারা সৎ হয় সৃষ্টিকর্তা সবসময় তাদের উপর বিশেষ রহমত দান করেন। তোমাদের এই দয়া আমরা কোনোদিনও ভুলবো না। তোমরা আমাদের ভাগ্য বদলে দিয়েছো। ভাগ্য মানুষের নিজের কর্ম বদলায় রায়হান ভাই। আমরা তো শুধু আপনাদের একটু সাহায্য করছি। আমাদের এই বাড়ি আর এই সবজি বাগান এখন থেকে তোমাদের নিজেদেরও আসল ঘর।
তোমরা নিজেদের মনে কোনো দ্বিধা না রেখে যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। গোধূলি বেলা আকাশের রং লালচে বেগুনি। পুরো পরিবার বেগুন গাছের চারপাশে গোল হয়ে ঘাসের উপর বসে আছে। গাছটি এখন উজ্জ্বল ফুলে ও রঙিন ফল হয়ে আছে। আমাদের এই বাগানের জাদুকরী পরীদের কথা যেন আমাদের এই চার দেয়ালের বাইরে গ্রামের অন্য কোনো লোভী মানুষ কোনোভাবেই জানতে না পারে। সাবধানে চলতে হবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। গ্রামের কিছু মানুষ খুবই লোভী প্রকৃতির হয়। ওরা জানতে পারলে টাকার লোভে পরীদের ক্ষতি করতে পারে। হ্যাঁ, বিশেষ করে ওই মাতব্বর লোকটা জানতে পারলে মহা ঝামেলা করবে। ঠিক বলেছ, ও তো সবকিছুতে নিজের ভাগ বসাতে চাই। তোমরা এই বিষয়টা নিয়ে মনে কোনো চিন্তা করো না বাবা। আমরা স্কুলের কোনো বন্ধুর কাছে বা বাইরে কোনো মানুষের কাছে এটা ভুলেও বলবো না। আমাদের বাগানে যদি কখনো অচেনা কোনো মানুষ আসে, তবে পরীরা চটপট করে ডানা গুটিয়ে এই বড় বেগুন পাতার নিচে একদম লুকিয়ে পড়বে, কেউ টের পাবে না। তোর মাথায় সবসময় বেশি বুদ্ধি খেলে টমি। পরীরা সত্যি ওখানেই লুকাবে। হ্যাঁ, আমি তো পরীদের জন্য পাতাগুলো আরো ভালো করে গুছিয়ে দেব। দুই পরী তাদের বড় বড় ডানা মেলে বাতাসে উড়তে উড়তে হাত থেকে জাদুর তারা ছড়াতে থাকে। পুরো বাগানটি একটি রূপকথার রাজ্যের মতো আলোয় ভরে ওঠে। আপনারা আমাদের সুরক্ষার জন্য আর আমাদের এই ছোট্ট সংসারটাকে বাঁচানোর জন্য যা যা করেছেন তা আমরা কখনো ভুলবো না। আমাদের জাদুর কাঠি শক্তিতে আপনাদের এই সুন্দর সবজি বাগান সবসময় এমন সুন্দর আর সতেজ ফুলে উপচে পড়বে। হ্যাঁ, যাতে আপনাদের সবজি খেয়ে মানুষ সবসময় সুস্থ আর রোগমুক্ত থাকে। আজ আমাদের মনটা আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে। চলো না আমরা সবাই মিলে বাগানের এই সুন্দর মিষ্টি বিকেলটা রোদে দাঁড়িয়ে আনন্দে গান গাই। হ্যাঁ আপু, খুব মজা হবে। পরীদের জাদুর ডানা নাচার যে সুন্দর ঝংকার বের হয়, সেই ছন্দের সাথে আমরা সবাই মিলে বাগানের এই সবুজ ঘাসের উপর গোল হয়ে নাচবো। টমি, তুই আগে গান শুরু কর, তোর গলা খুব সুন্দর। না আপু, পরীরা আগে সুর ধরুক, আমরা ওদের সাথে তাল মেলাবো। মায়া, তুমি একটু চোখ মেলে চারপাশটা তাকিয়ে দেখো তো। এই ছোট্ট সুন্দর মিষ্টি দুই পরী আমাদের সংসারে আসার পর থেকে আমাদের পুরো পৃথিবীটা কত রঙিন হয়ে গেল। এটা আসলে খোদার এক অশেষ কৃপা। এই মিষ্টি দুটি নিষ্পাপ পরী আমাদের ঘরের লক্ষ্মী। আমাদের এই সামান্য বেগুন গাছে এসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ মায়া, এই বাগানের আনন্দ চিরকাল অটুট থাকুক। নিশ্চয় থাকবে। ভালোবাসার শক্তি সব থেকে বড় শক্তি। আমরা সবাই আজ থেকে এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী আর ভরপুর। এই পরিবারে সারা জীবন একে অপরের সাথে বেঁচে থাকতে চাই। টমি বাঁশি বাজাচ্ছে, মিমিও দুই পরি গোল হয়ে নাচছে, আর রায়হান আর মায়া হাততালি দিচ্ছে। বেগুন গাছটির চমৎকার জাদুকরী আলো ধীরে ধীরে অন্ধকারে গল্পটি শেষ হয়ে যায়।